বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, এমএসএম সায়েন্স এডুকেশনের পক্ষ থেকে। আমরা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম ভিডিওতে দেখিয়েছি যৌগমূলক ও তার যোজনী। এখন আমরা পড়ব রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তাহলে আমাদের পরবর্তী টপিকটার নাম হচ্ছে রাসায়নিক সংকেত লেখার নিয়ম। রাসায়নিক সংকেত লেখার নিয়ম। তাহলে তোমাদের রসায়ন যে বইটা আছে সেই বইটার মধ্যে রাসায়নিক সংকেত লেখার নিয়ম ABC অর্থাৎ 3টা আছে। তোমাদের রসায়ন বইয়ে রাসায়নিক সংকেত লেখার নিয়ম কয়টা? 3টা। দেখো, রাসায়নিক সংকেত লেখার 3টা নিয়ম আমি তোমাদের আলোচনা করছি। প্রথম নিয়মটা হচ্ছে কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে সেটি ইংরেজি হরফের ডানে ছোট করে লিখতে হয়। দেখো, মনে করো যেমন নাইট্রোজেন, আমি যদি তোমাদের আগে একটু ডেফিনেশনটা লিখে দিই তাহলে বুঝতে তোমাদের একটু সুবিধা হতে পারে। দেখো, ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে কোনো মৌলের একটি অণুতে, ডেফিনেশনটা হচ্ছে, লিখিত আমি একটু কালো কালি দিয়ে দেখি, সেটা হচ্ছে কোনো মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যা ইংরেজি হরফের ডানে নিচে ছোট করে লিখতে হয়। তাহলে ভাই, আমাদের রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়মটা কি হলো? রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়মটা হলো কোনো মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যা ইংরেজি হরফের ডানে ছোট করে লিখতে হয়। যেমন তোমরা দেখো, যেমন নাইট্রোজেনের অণু হচ্ছে N2। এখানে 2 লেখার কারণ কি? এখানে 2 লেখার কারণ হচ্ছে নাইট্রোজেনের পরমাণুগুলো দুইটা সবসময় কি থাকে? দুইটা পরমাণু একসাথে থাকে, তাই নাইট্রোজেন 2 লেখা হয়। তাহলে যতগুলো পরমাণু থাকে, 2টা থাকলে 2 লিখতে হবে, 3টা থাকলে 3 লিখতে হবে, 4টা থাকলে 4 লিখতে হবে। অর্থাৎ কোনো মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে, যতগুলো পরমাণু থাকে, 2টা থাকলে 2, 3টা থাকলে 3। তাহলে হচ্ছে কোনো মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটা ইংরেজি হরফের, এই যে ইংরেজি হরফের ডানে নিচে ছোট করে লিখতে হয়। এটা হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়ম। এখন ভাইয়া, সব মৌলে কি অণু গঠন করে? না, সব মৌলে অণু গঠন করে না। যেমন ধাতু অণু গঠন করে না। তাহলে ধাতু কি করে না? ধাতু অণু গঠন করে না। ঠিক তেমনি আবার যদি মনে করো, একটা এক্সাম্পল হিসাবে যদি বলি, যেমন হিলিয়ামও কি করে না? হিলিয়ামও অণু গঠন করে না। তাহলে পর্যায় সারণীর বেশ কিছু মৌল কি করে? অণু গঠন করে। আর এই অণু গঠন যে করে তাতে যতগুলো পরমাণু থাকে, অনুগঠন কালে যতগুলো পরমাণু থাকে সেই সংখ্যাটা সেই ইংরেজি নামের ডানে নিচে ছোট করে লিখে দিতে হয়। এটা হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত লেখার নিয়ম। আরেকটা উদাহরণ যদি আমি দেই, সেটা হচ্ছে ওজোন অণু। সেটা কি অণু? ওজোন অণু। ওজোন হচ্ছে O3। এটা হচ্ছে ওজোন। এখানে 3টা অক্সিজেনের পরমাণু যুক্ত আছে। তাহলে যতগুলো পরমাণু থাকে, তাহলে এখানে কয়টা পরমাণু আছে? 3টা পরমাণু আছে। অর্থাৎ এখানে কি হবে? O3 হবে। তাহলে আমাদের রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়মটা ডান করলাম, প্রথম নিয়মটা শেষ। প্রথম নিয়মটা কি? কোনো মৌলের অণুতে, অর্থাৎ অণু গঠনকালে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যা ইংরেজি হরফের ডানে নিচে ছোট করে লিখতে হয়।
ইংরেজি হরফের ডানে নিচে ছোট করে লিখতে হয় যে কয়টা পরমাণু থাকবে। দুইটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা। আর সাধারণত ধাতু সমূহ কি করে না, ধাতু সমূহ অণু গঠন করে না। আর আরেকটা উদাহরণ হচ্ছে হিলিয়ামও কি করে না, অণু গঠন করে না। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রাসায়নিক সংকেত লেখার 1 নাম্বার নিয়ম। তোমরা ভিডিওটা থামিয়ে একটু স্ক্রিনশট মেরে রাখো এবং খাতায় নোট করে রাখো। এবার আমরা চলে গেলাম 2 নাম্বার নিয়মে। রাসায়নিক সংকেত লেখার 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মটা কি ভাইয়া? 2 নাম্বার নিয়মটা হচ্ছে যদি মনে করো যে যোজনী, যেমন মনে করো সোডিয়ামের যোজনী হচ্ছে 1, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনীও তো ভাইয়া 1। তাহলে এবার সোডিয়াম আর ক্লোরিন যদি বন্ধন গঠন করে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন এই যে সোডিয়াম আর এই যে ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাবার লবণ হিসেবে চিনি, সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়ামের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, তাই ক্লোরিনের নিচে 1 লিখতে হয়। সোডিয়ামের যোজনী 1, তাই এটা ক্লোরিনের নিচে লিখতে হয়। আবার দেখো ক্লোরিনের যোজনী 1, সেটা কি লিখতে হবে? সোডিয়ামের নিচে লিখতে হবে। সেটা হচ্ছে সোডিয়ামের নিচে লিখতে হবে। তাহলে কি বোঝা গেল ভাইয়া? বোঝা গেল হচ্ছে যৌগের যেই মৌলগুলো থাকে, অর্থাৎ যে পরমাণুগুলো থাকে, সেই মৌলগুলোর একজনের মৌলের যোজনী আরেকজনের মৌলের নিচে লিখতে হয়। অর্থাৎ একটি মৌলের যোজনী আরেকটি মৌলের নিচে গিয়ে কি করতে হয়? লিখতে হয়। এখানে সোডিয়ামের যোজনী 1, তাই আমি ক্লোরিনের নিচে 1 লিখেছি, এবং ক্লোরিনের যোজনী 1, তাই আমি কি করলাম? সোডিয়ামের নিচে 1 লিখলাম। এবার মনে করো আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। সেটা হচ্ছে কি? ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, CaCl2। তাহলে দেখো ভাইয়া, এখানে যদি ক্যালসিয়াম আর ক্লোরিন যদি বিক্রিয়া করে, দেখো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন যদি কি করে? বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে কি যৌগ ধারণ করে? সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন ক্যালসিয়ামের যোজনী কত ভাইয়া? ক্যালসিয়ামের যোজনী তো 2, তাহলে এই যে ক্যালসিয়ামের যোজনী 2, এই ক্যালসিয়ামের যোজনী কার নিচে লেখা হবে? ক্যালসিয়ামের যোজনী লেখা হবে ক্লোরিনের নিচে। ক্যালসিয়ামের যোজনী কার নিচে লেখা হবে? ক্লোরিনের নিচে। তাহলে কি অণু গঠনকালে, অর্থাৎ যৌগে একটি মৌলের পরমাণুর যোজনী অপর মৌলের পরমাণুর নিচে গিয়ে কি করতে হয়? লিখতে হয়। অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী লিখতে হবে ক্লোরিনের নিচে, ক্লোরিনের যোজনী লিখতে হবে ক্যালসিয়ামের নিচে। আর এখানে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে 1কে উপেক্ষা করা হয়, অর্থাৎ 1 সংখ্যাটি লিখতে হয় না। যেহেতু সোডিয়াম ক্লোরাইডের এখানে উভয়ের যোজনী 1, তাই সংকেতটা লিখতে হয় NaCl। 1 লেখার প্রয়োজন হয় না, 1 লেখার প্রয়োজন পড়ে না। ঠিক তেমনি ক্লোরিনের যোজনী যেহেতু 1, তাই ক্যালসিয়ামের নিচে 1 লেখার কথা ছিল, কিন্তু 1 কি করতে হয় না? লিখতে হয় না। তাহলে আমাদের 2 নাম্বার নিয়মটা কি দাঁড়ালো? 2 নাম্বার নিয়মটা হচ্ছে যৌগের যে পরমাণুগুলো থাকবে, তার একটির পরমাণুর যোজনী অপরটির নিচে লিখতে হয়, এবং অপর পরমাণুর যোজনী তার অপর পরমাণুর নিচে কি করতে হয়? লিখতে হয়। অর্থাৎ এইটার সোডিয়ামের যোজনী ক্লোরিনের নিচে, ক্লোরিনের যোজনী সোডিয়ামের নিচে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আবার কিন্তু খেয়াল করো ভাইয়া, যেগুলো তো সবগুলো হচ্ছে কি? সবগুলো হচ্ছে পরমাণু বা মৌল। কিন্তু তুমি যদি যৌগমূলক বিবেচনা করো, কি মূলক বিবেচনা করো? যৌগমূলক। যেমন মনে করো হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি ভাইয়া? সেটা হচ্ছে Mg3PO4 ব্র্যাকেট দিয়ে 2। দেখো Mg3PO4 ব্র্যাকেট দিয়ে কত হলো? 2। এখানে দেখো আমি ম্যাগনেসিয়ামের নিচে কিন্তু 3 লিখেছি এবং ফসফেটের নিচে লিখেছি 2। তাহলে আমি এখানে এটা আমরা রাসায়নিক সংকেত লেখার দ্বিতীয় নিয়মকে আমরা ফলো করেছি। যদি যৌগমূলক থাকে, যদি সংকেতে কি থাকে? যৌগমূলক থাকে, তাহলে দেখো তো, খেয়াল করো তো, এখানে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, এবং ফসফেটের যোজনী, তোমরা এই ভিডিওর আগে আমি তোমাদের বইয়ের মধ্যে একটা শখ দেখিয়েছিলাম, বলেছিলাম যে যৌগমূলকের যোজনীগুলো তোমাদের কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। অর্থাৎ যৌগমূলকের সংকেত মুখস্থ রাখলেই যোজনীগুলো কি হয়ে যায়? মুখস্থ হয়ে যায়। এখন ফসফেটের যোজনী হচ্ছে
তিন। ফসফেটের যোজনী কত ভাইয়া? ফসফেটের যোজনী হচ্ছে 3। তাহলে দেখো তো, যখন ম্যাগনেসিয়াম আর ফসফেট যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ একটা যৌগ গঠন করে, তখন সংকেতটা কি গিয়ে দাঁড়ায়? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর এই হচ্ছে ফসফেট। এখন দেখো, ম্যাগনেসিয়ামের যোজনী তো 2, তাই ফসফেটের নিচে কি লিখতে হবে? 2 লিখতে হবে। কিন্তু এটাকে পরস্পর কি হয়ে গেল, যেমন 4 আর 2 দুটো আলাদা সংখ্যার কথা মনে হচ্ছে। তাই কি করতে হবে? এই যৌগমূলককে আলাদা করে বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী যেহেতু 2, তাই ফসফেটের নিচে 2 লিখতে হয়। অপরপক্ষে ফসফেটের যোজনী যেহেতু 3, তাই ম্যাগনেসিয়ামের নিচে কি করতে হয়? এই 3 লিখে দিতে হয়। তাহলে আমাদের রাসায়নিক সংকেত লেখার দ্বিতীয় নিয়মটা কি ভাইয়া? রাসায়নিক সংকেত লেখার দ্বিতীয় নিয়মটা হচ্ছে, কোনো যৌগে একটি মৌলের পরমাণুর যে যোজনী তা অপর মৌলের নিচে লিখে দিতে হয়। আর যৌগমূলকের বেলায় একটু খেয়াল রাখতে হবে, সেটা অবশ্যই বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিতে হবে। তাহলে আমরা সারাংশ কি আসলাম? সারাংশ হচ্ছে, একটি মৌলের পরমাণুর যোজনী অপর একটি মৌলে কি করতে হয়? নিচে লিখতে হয়। অর্থাৎ একজনের যোজনী আরেকজনের নিচে, এর যোজনী এর নিচে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বার নিয়মে চলে আসি, রাসায়নিক সংকেত লেখার তৃতীয় নিয়ম। রাসায়নিক সংকেত লেখার তৃতীয় নিয়মটা হচ্ছে যে উভয় পরমাণুর যোজনী, রাসায়নিক সংকেত লেখার নিয়মটা হচ্ছে, উভয় পরমাণুর যোজনী যদি একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে সেটা ভাগ করে দিতে হয়। বিষয়টা হচ্ছে, দেখো খেয়াল করো, আমরা জানি যে কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত ভাইয়া? কার্বনের যোজনী হচ্ছে 4, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে কার্বন আর অক্সিজেন যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কার্বন আর অক্সিজেন যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তখন যৌগটা গিয়ে দাঁড়াবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ সি আর ও, সি এবং ও। এখন খেয়াল করো, যেহেতু কার্বনের যোজনী 4, তাই অক্সিজেনের নিচে সেই 4 লিখতে হবে। কার্বনের যোজনী যেহেতু 4, অক্সিজেনের নিচে সে 4 লিখতে হবে। আর অক্সিজেনের যোজনী যেহেতু 2, তাহলে সেটা কার্বনের নিচে লিখতে হবে। এখন একটা ভাইয়া বিষয় ভালো করে খেয়াল করে দেখো, যে উভয়ের যে যোজনী, এই যোজনীগুলো কিন্তু কি দিয়ে ভাগ করা যায়? একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের উত্তরটা পূর্ণ সংখ্যায় আসে, কোনো দশমিক সংখ্যায় আসে না। দেখো আমি ভাগ করে দেই। যেমন এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। যদি আমরা ভাগ করি, তাহলে আলটিমেটলি সংকেতটা কি আসে? সেটা হচ্ছে C1 আর হচ্ছে O2। এখন আমরা জানি, আমরা ইতিপূর্বে পড়েছি যে 1 লিখতে হয় না রাসায়নিক সংকেত লেখার সময়। কখনো যদি 1 যোজনী আসে, তাহলে সেটা কি করতে হয় না? লিখতে হয় না, অর্থাৎ এটা উপেক্ষা করা হয়। তাহলে আমাদের কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে যে যৌগটি হয়, তার রাসায়নিক সংকেত গিয়ে শেষমেশ কি দাঁড়ায়? শেষমেশ দ্বারা হচ্ছে CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের তৃতীয় নিয়ম কি ভাইয়া? তৃতীয় নিয়ম হচ্ছে, উভয় পরমাণুর যোজনী যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, উভয় পরমাণুর যোজনী যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা কি করতে হয়? ভাগ করে দিতে হয়। উভয় পরমাণুর যোজনী যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে ভাগ করে লিখতে হয়। একটু সহজ ভাষায় তোমাদের লিখে দিলাম, তোমাদের বইও এটা পেয়ে যাবে, কিন্তু একটু হয়তো প্যাচ থাকতে পারে কথাটা, আমি তোমাদেরকে সহজ করে লিখে দিলাম। তাহলে আমাদের রাসায়নিক সংকেত লেখার তৃতীয় নিয়মটা হচ্ছে, যদি উভয় মৌলের পরমাণুর যে যোজনী থাকবে, সেই যোজনী যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা কি করতে হবে? অবশ্যই ভাগ করে দিতে হবে, নচেত কি পাবে? গোল্লা পাবে। তাহলে আমাদের এবার আমরা রাসায়নিক সংকেত লেখার যে 3টা নিয়ম ছিল, সেটা আমরা এক নজরে দেখে নিই উদাহরণের মাধ্যমে। তাহলে আমাদের রাসায়নিক সংকেত লেখার প্রথম যে নিয়মটা ছিল, সেটা হচ্ছে, যদি একের অধিক পরমাণু থাকে, তাহলে সেই সংখ্যাটা মৌলের প্রতীকের সংকেত, দুঃখিত, মৌলের সংকেতের নিচে ডানে ছোট করে লিখতে হয়। যেমন নাইট্রোজেন 2টা থাকে, তাই এখানে কি লিখতে হয়? N2 লিখতে হয়। আবার যেমন অক্সিজেন অর্থাৎ ওজন অণু, অক্সিজেন যদি 3টা থাকে, তাহলে সেটা হয়ে যায় কি? ওজন অণু। যেহেতু এখানে 3টা পরমাণু, তাই এখানে ডানে ছোট করে 3 লিখতে হয়। আর সাধারণত ধাতু এবং ধাতুরা কি করে না? ধাতুরা অণু গঠন করে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়মটা হচ্ছে, যে কয়টি পরমাণু থাকবে তার সংখ্যাটা, যতগুলো পরমাণু থাকবে তার সংখ্যাটা ইংরেজি নামের
নিচে ডানে ছোট করে লিখে দিতে হবে। আর 2 নম্বর নিয়মটা ছিল কি? 2 নম্বর নিয়ম ছিল হচ্ছে এক মৌলের যোজনী অপর মৌলের নিচে লিখতে হয়। এক মৌলের যোজনী অপর মৌলের নিচে লিখতে হয়। ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাই সেটা ক্লোরিনের নিচে লেখা হয়েছে। ক্লোরিনের যোজনী 1, তাই সেটা ম্যাগনেসিয়ামের নিচে লেখা হয়েছে। যেহেতু 1 লিখতে হয় না, তাই এখানে আমি 1 লিখি নি। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। আর তার সাথে বলা যায় যেমন যৌগমূলক, যেমন অ্যালুমিনিয়াম ফসফেট, দুঃখিত অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেটে দেখো Al2SO4 Al2SO4 3। তাহলে দেখো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত যদি খেয়াল করো, অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাই সালফেটের নিচে 3 লেখা হয়েছে। সালফেটের যোজনী 2, তাই কি করা হয়েছে? অ্যালুমিনিয়ামের নিচে 2 লেখা হয়েছে। এখন সালফেটের যেহেতু এখানে একটা 4 আছে, তাই যদি তুমি এখানে ব্র্যাকেটটা ব্যবহার না করো তাহলে কিন্তু 4 3 অর্থাৎ 43-এর মতো মনে হবে। তাই সালফেটে অর্থাৎ যৌগমূলকের বেলায় অবশ্যই সেটা কি করতে হবে? বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তাই এই হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। আর 3 নম্বর যে নিয়মটা, 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়মটা হচ্ছে যদি উভয় মৌলের যোজনী কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা কি করতে হবে? ভাগ করে লিখে দিতে হবে। এটা হচ্ছে রাসায়নিক সংকেত লেখার 3টা নিয়ম। তোমরা অবশ্যই প্রত্যেক স্লাইডে ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট মেরে খাতায় নোট করে রাখবে। এতে পরবর্তীতে তোমাদের পড়ার জন্য কি হবে? অনেক সুবিধা হবে। আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়মের পরে এবার পরবর্তী টপিকে চলে যাব, সেটা হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। পরবর্তী টপিকটা হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। দেখো ভাইয়া, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত দেখতে সম্পূর্ণ ভিন্ন। তুমি দেখলেই চিনতে পাবে যে কোনটা আণবিক সংকেত আর কোনটা গাঠনিক সংকেত। কিন্তু এই আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেতে তোমাকে রূপান্তর করতে পারতে হবে। কারণ আমাদের রসায়ন বইয়ে 8ম অধ্যায়ে এই ΔH সম্পর্কিত যে অঙ্ক আছে, সেই অঙ্কে এই কনভার্টটুকু করা লাগে। অর্থাৎ আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেতে রূপান্তর করা প্রয়োজন পড়ে। তাই তোমাকে আণবিক সংকেত আর গাঠনিক সংকেত তুমি দেখলে ঠিকই চিনতে পাবে, কিন্তু তোমার কি পারতে হবে? তোমার এই আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেতে কনভার্ট করাটা পারতে হবে। দেখো আমি একটা আণবিক সংকেত লিখি, সেটা হচ্ছে মিথেনের। মিথেনের আণবিক সংকেত হচ্ছে CH4। এটা হচ্ছে মিথেন। এটা হচ্ছে কি সংকেত? এটা হচ্ছে আণবিক সংকেত। তোমরা হয়তো সবাই জানো যে মিথেনের আণবিক সংকেত হচ্ছে CH4। এখন দেখো, খেয়াল করে দেখো, আমি যদি এটাকে গাঠনিক সংকেতে রূপান্তর করি তাহলে কেমন হয়? এটা হচ্ছে কার্বন আছে একটা, তাই কার্বন একটা, এবং হাইড্রোজেনের সংখ্যা 4টা, তাই আমরা কার্বনের চারপাশে 4টা হাত দিয়ে অর্থাৎ বন্ধন দিয়ে আমরা কি করব? 4টা হাইড্রোজেন লিখে দিব। এটাও মিথেন, কিন্তু এটা হচ্ছে মিথেনের কেমন সংকেত? এটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত। তাহলে ভাই দেখো তো, আণবিক সংকেত আর গাঠনিক সংকেত কি দেখতে একরকমের? না, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত দেখতে একরকমের না, কিন্তু আণবিক সংকেত থেকে কি করতে হবে? গাঠনিক সংকেতে তোমাকে রূপান্তর করতে পারতে হবে। তাহলে মিথেনের আণবিক সংকেত হচ্ছে CH4, কিন্তু মিথেনের গাঠনিক সংকেতের কেন্দ্রীয় পরমাণু যেহেতু কার্বন, আর চারপাশে 4টা হাত দিয়ে আমাদের কি করতে হবে? 4টা হাইড্রোজেন লিখে আমাদের মিথেনের গাঠনিক সংকেতটা পূর্ণ করতে হবে। এরপরে দেখো প্রোপেন। এরপর একটা এক্সাম্পল দেখো, প্রোপেন হচ্ছে কার্বন থাকবে 3টা এবং হাইড্রোজেন থাকবে 8টা। দেখো হচ্ছে C3H8। এটা হচ্ছে প্রোপেন। এটা হচ্ছে তার কি সংকেত? এটা হচ্ছে আণবিক সংকেত। তো দেখো তো এখানে কার্বনের পরিমাণ কয়টা? এখানে কার্বনের পরিমাণ হচ্ছে 3টা। তাহলে আমরা 3টা কার্বন আগে আঁকি, 1টা 2টা 3টা। এখন দেখো তো হাইড্রোজেনের পরিমাণ কয়টা? হাইড্রোজেনের পরমাণু হচ্ছে 8টা। 1 2 3 4 5 6 7 8 হাইড্রোজেন। আমরা 8টা হাতে 8টা হাইড্রোজেন কি করলাম? দিয়ে দিলাম। তাহলে এটা উপরেরটা হচ্ছে মিথেনের, দুঃখিত, উপরেরটা হচ্ছে প্রোপেনের আণবিক সংকেত, আর নিচেরটা হচ্ছে প্রোপেনের গাঠনিক সংকেত।
তাহলে ভাই দেখো, তুমি কিন্তু দেখলেই জিনিসটা বুঝতে পারবে যে কোনটা আণবিক সংকেত, কোনটা গাঠনিক সংকেত। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তোমাকে কনভার্ট করতে পারতে হবে, যে আণবিক সংকেতে গাঠনিক সংকেতে কনভার্ট করতে পারতে হবে। কারণ এই টপিকটা, এই বিষয়টা তোমাদের রসায়ন বইয়ের অষ্টম অধ্যায়ে ডেল-এইচ এর মান নির্ণয় অঙ্কে এটা কি করে, কাজে লাগে। যদি আমরা আরেকটা উদাহরণ দিই, সেটা আমাদের সবার পরিচিত উদাহরণ, সেটা হচ্ছে পানি, অর্থাৎ H2O। তো দেখো তো, পানির আণবিক সংকেত তোমরা হয়তো সবাই জানো, সেটা হচ্ছে H2O। এটা হচ্ছে পানির আণবিক সংকেত। তো এখানে অক্সিজেনের পরিমাণ কয়টা? অক্সিজেনের পরিমাণ হচ্ছে একটা পরমাণু, তাই আমি একটা পরমাণু আঁকলাম। এবং হাইড্রোজেন পরমাণু কয়টা? হাইড্রোজেন হচ্ছে দুইটা পরমাণু, তাই আমি দুইটা বন্ধন দিয়ে দুইটা হাইড্রোজেন এঁকে দিলাম। তাহলে এটা হচ্ছে পানির আণবিক সংকেত, এটা হচ্ছে পানির গাঠনিক সংকেত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের রসায়ন বইয়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম। সেটা হচ্ছে কি? অষ্টক ও দুইয়ের নিয়ম। অষ্টক ও দুইয়ের নিয়ম। দেখো তবে অষ্টক ও দুইয়ের নিয়ম বিষয়টা কি? অষ্টকের নিয়ম হচ্ছে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকাই হচ্ছে অষ্টকের নিয়ম। আমি যদি এটা লিখে দিই তাহলে এরকমের হয়, কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে, তাহলে সেটি কি নিয়ম? সেটি অষ্টকের নিয়ম কিন্তু সেটি অষ্টকের নিয়ম মেনে চলে। তো দেখো তো ভাই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে, তাহলে সেই মৌলটি কি করে? অষ্টকের নিয়ম মেনে চলে। অর্থাৎ অষ্টকের নিয়ম হচ্ছে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে হবে। কোন মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে হবে? 8টা ইলেকট্রন থাকতে হবে। আমরা জানি যে পর্যায় সারণীর 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে, অর্থাৎ নিষ্ক্রিয় 18 নম্বর যে গ্রুপের যে মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস, তারা হিলিয়াম বাদে বাকি যে 6টা গ্যাস আছে, 6টা গ্যাসই কি করে? অষ্টকের নিয়ম মেনে চলে। তাহলে অষ্টকের নিয়ম মেনে চলে এমন একটা যৌগ দেখি, সেটা হচ্ছে ধরো একটু আগে আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে মিথেন। সেটা হচ্ছে কি? মিথেন। আমরা যদি মিথেনের অর্থাৎ ডায়াগ্রাম আঁকি, তাহলে হয়তো কেমন হয়? কেন্দ্রীয় পরমাণু কার্বনের আগে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি ভাইয়া। ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে কার্বন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে 1s 2s 2p। এসে থাকতে পারে সর্বোচ্চ 2টা, পিতে থাকতে পারে সর্বোচ্চ 6টা, কিন্তু আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা লাগবে 6টা। এখানে হয়ে গেছে 2 আর 2 4, আর আমাদের লাগে কয়টা? 2টা লাগে, তাই এখানে দেওয়া লাগবে 2। আর হচ্ছে হাইড্রোজেন, আমরা সবাই জানি হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর মৌল, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে 1s1। এখন আমি দেখতে কেন চিত্রটা আঁকি। তো চিত্রটা হচ্ছে, দেখো খেয়াল করো, কার্বনের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা। কার্বনের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কয়টি? 2 আর 2 যোগ করলে কত হলো? 4টি। তাহলে এই হচ্ছে 4টি, 1 2 3 4। আবার দেখো হাইড্রোজেনের সবার শেষের কক্ষপথে ইলেকট্রন কয়টা? হাইড্রোজেনের সবার শেষের কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টা? একটা। এখন উভয়ে যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা বন্ধন তৈরি করে, তাহলে সে বন্ধনটা কেমন হয়? বন্ধনটা হয় হচ্ছে, দেখো কেন্দ্রীয় পরমাণু কার্বন, দুঃখিত আমি একটু পাশে আঁকি, নাহলে সেটা দেখো আমি পুরোটা মুছে দিলাম। চিত্রটা তোমরা নিচে আঁকবে, কিন্তু আমি একটু জায়গা স্বল্পতার খাতিরে আমি উপরে আঁকছি। সেটা হচ্ছে, দেখো এই যে কেন্দ্রীয় পরমাণু কার্বন, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 4টা, 1 2 3 4। আবার এই পাশ থেকে 4টা হাইড্রোজেন যদি যুক্ত হয়, তাহলে দেখো 4টা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন,
কয়টা হাইড্রোজেন যুক্ত হলো? চারটা। চারটার যে এই যে হাইড্রোজেনের যে বেজোর একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রন এই যে দিলাম, এই একটা, এইটার একটা, এটার একটা, এটার একটা, আর এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তাহলে ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, যে কার্বনের সবার শেষের কক্ষপথে আগে ছিল চারটা এবং পরবর্তীতে হাইড্রোজেনের চারটা ইলেকট্রন যুক্ত হওয়ার পরে কার্বনের সবার শেষের কক্ষপথে কিন্তু এখন ইলেকট্রন গিয়ে দাঁড়িয়েছে কয়টিতে? 8টিতে। তাহলে বোঝা গেল যে মিথেন কি করে? অষ্টকের নিয়ম মেনে চলে, অর্থাৎ মিথেনের যে কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ কার্বন, সে কি করে? অষ্টকের নিয়ম মেনে চলে। আবার যদি আমরা একটা মৌল আঁকি, মৌল কেমন? মনে করো যে নিয়ন। নিয়ন হচ্ছে পর্যায় সারণীর 10 নম্বর মৌল, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 10। 1s 2s 2p 3s। দেখি 10টা, যেহেতু এটা লাগবে না, দেখি তো এস এ থাকতে পারে সর্বোচ্চ 2টা, এস এ থাকতে পারে 2টা, পিতে থাকতে পারে সর্বোচ্চ 6টা। তাহলে 6 আর 2 8, 8 আর 2 কত হলো? 10। এবার আমরা নিয়নের যদি চিত্রটা আঁকি, তাহলে নিয়নের ডায়াগ্রামটা কেমন হয়? নিয়নের প্রথম কক্ষপথে ইলেকট্রন আসে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা আসে? 6টা, আর এই 2টা 8টা হয়। 6টা আর এই 2টা কত হলো? 8টা। তাহলে ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়া, যে নিয়নের সবার শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন গিয়ে দাঁড়িয়েছে? 8টাতে। অর্থাৎ নিয়ন কি মেনে চলে? অষ্টকের নিয়ম মেনে চলে। তাহলে আমরা সর্বোপরি কি কথায় গিয়ে দাঁড়ালাম? অষ্টকের নিয়ম কি? অষ্টকের নিয়ম হচ্ছে কোনো মৌল বা যৌগ যদি কি করে, তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে সেটা হচ্ছে কিসের নিয়ম? অষ্টকের নিয়ম। আর একটা কথা বিষয় বলে রাখি ভাইয়া, অষ্টকের নিয়মে অবশ্যই কয়টা ইলেকট্রন থাকতে হবে? 8টা ইলেকট্রন থাকতে হবে। অষ্টকের নিয়মে যেমন 8টা ইলেকট্রন থাকতে হবে, কিন্তু ঠিক তার উল্টো 2 এর নিয়মে যে 2টা ইলেকট্রন থাকতে হবে এমনটা না। তাহলে 2 এর নিয়মটা কি ভাইয়া? 2 এর নিয়মটা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকতে হবে। 2 এর নিয়মটা কি? 2 এর নিয়মটা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকতে হবে। দেখো জোড়ায় জোড়ায় যেমন, যেমন মনে করো যে অক্সিজেন, অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, 1s 2s 2p। দেখো 2টা 2টা, 2 আর 2 4, আমার দরকার 8টা, তাহলে আরো বাকি আছে কয়টা? 4টা। এখন আমি যদি এখানে একটু ডায়াগ্রামটা আঁকি, তাহলে অক্সিজেনের প্রথম যে কক্ষপথ, প্রথম কক্ষপথ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কয়টা? 6টা। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, অর্থাৎ 6টা। তাহলে এখন দেখো তো অক্সিজেনের সবার শেষের কক্ষপথ ইলেকট্রন কয় জোড়া? 3 জোড়া, অর্থাৎ তারা জোড়ায় জোড়ায় আছে। কি অবস্থায় আছে? জোড়ায় জোড়ায়। 2টা না ভাইয়া, জোড়ায় জোড়ায় আছে। তাই কোন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো যদি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে তারা কার নিয়ম মেনে চলে? তাহলে তারা 2 এর নিয়ম মেনে চলে। তাহলে আমরা যে 2টা নিয়ম শিখলাম, একটা হচ্ছে অষ্টকের নিয়ম আর একটা হচ্ছে 2 এর নিয়ম। অষ্টকের নিয়ম হচ্ছে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে হবে, আর 2 এর নিয়ম হচ্ছে সবার শেষের কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, অষ্টকের 2 এর নিয়ম। তার পরবর্তীতে আমাদের বইয়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ও তার স্থিতিশীলতা। এই পরবর্তী টপিকটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আর এরকমের শিক্ষণশীল ভিডিওর জন্য অবশ্যই আমার ভিডিওকে তুমি সবসময় কন্টিনিউ করবে। আর পড়ার সময় আমি অবশ্যই বলি যে খাতা কলম বই নিয়ে বসতে হবে। পড়ালেখা তো পড়ালেখাই, তাই ভালো করে পড়তে হবে। শুয়ে বসে, শুয়ে রাস্তায় হেঁটে হেঁটে এইভাবে না পড়ে তোমরা কি করবে? একটা প্রিপেয়ার, প্রস্তুতি হয়ে অবশ্যই বই খাতা কলম নিয়ে কি করবে? প্রতিদিন আমার এই ক্লাসগুলো করার চেষ্টা করবে। এতে ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।